ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে আমরা আলোচনা করব পলিটির একটা ভিডিও নিয়ে। অলরেডি তোমাদের সামনে কিন্তু আমরা আলোচনা করা শুরু করে দিয়েছি হিস্ট্রি থেকে জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স সমস্ত বিষয়ের ভিডিও। এই ভিডিওগুলো কিন্তু একদমই ডেসক্রিপটিভ স্টাইলে তোমাদের সামনে আমরা প্রেজেন্ট করছি, যাতে তোমাদের পরীক্ষায় যে কোনো কোশ্চেন ডেসক্রিপটিভে আসুক বা অবজেক্টিভে আসুক, তোমাদের যাতে কোনো সমস্যা না হয়। এই ভিডিওগুলো দেখলে তোমাদের পরীক্ষায় ফুল প্রিপারেশন একেবারে তৈরি হবে। এর সাথে কিন্তু আমরা আমাদের চ্যানেলের এমসিকিউ সিরিজ নতুনভাবে শুরু করছি, এবং এমসিকিউ সিরিজের ডেসক্রিপটিভের পার্টে যে কোশ্চেনগুলো আমরা যে টপিকগুলো আলোচনা করছি সেই টপিকের উপরে কিন্তু এমসিকিউ আসবে, এবং সেটা প্রপার এক্সাম ওরিয়েন্টেড প্যাটার্নে আসবে, যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স হয়তো একসঙ্গেই আমরা রাখবো, যাতে তোমাদের এক্সাম হলে যে টেম্পারমেন্ট সেটা কিন্তু তোমরা পেয়ে যাও এই চ্যানেলের ভিডিওর মাধ্যমেই। ঠিক আছে, তাহলে আর দেরি না করে আজকের যে আমাদের পার্টটা ইন্ডিয়ান পলিটি পার্ট 2, মানে আগের দিন যে পার্ট 1টা আমরা ইনকমপ্লিট রেখেছিলাম সেটাকে কিন্তু আমরা যে কন্টিনিউ করছি চার্টার অ্যাক্ট 1793 সালের মাধ্যমে। তো চার্টার অ্যাক্ট 1793 সালের আগে কি ঘটেছে, কিভাবে চার্টার অ্যাক্ট এলো, সেটা কিন্তু জানার জন্য তোমরা আগের যে ভিডিওটা পলিটি পার্ট 1 আমাদের পলিটি সেকশনে পেয়ে যাবে। আমাদের প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গেলে পলিটির যে প্লেলিস্টটা রয়েছে সেই পলিটির প্লেলিস্টটাতে কিন্তু তোমরা ক্লিক করলে পেয়ে যাবে পার্ট 1-এর ভিডিওটা। সেটা একবার দেখে নিলে তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, সেখান থেকে সরাসরি চলে আসবে পার্ট 2-তে, পার্ট 2 দেখবে, এবং এইভাবে কিন্তু আমরা পার্ট প্রত্যেকটা কমপ্লিট করব। পুরো পলিটির বইটা যেটা রয়েছে, পুরো পলিটির বইটাকে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ফুল ডিটেলসে কমপ্লিট করব। শুধু পলিটি না, সঙ্গে থাকবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, ডেসক্রিপটিভ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্সের কোশ্চেন। সায়েন্সের কোশ্চেন মানে সায়েন্সের কনসেপ্ট দিয়ে যেভাবে আমরা ডেসক্রিপটিভ আলোচনা করছি সেভাবেই আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের চার্টার অ্যাক্ট 1793 নিয়ে। চার্টার অ্যাক্ট 1793 কী হয়েছিল, কী পয়েন্টসে আমরা আলোচনা করছি, কারণ আমাদের 1793 আগের ঘটনা কিন্তু আমরা পুরো ডেসক্রিপটিভে করেছি। এখানে ডেসক্রিপটিভ হচ্ছে কি পয়েন্টসের মাধ্যমে। কি ঘটেছিল, সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার ঘটেছিল, কন্ট্রোল ওভার প্রেসিডেন্সিস হয়েছিল, ট্রেড মনোপলি হয়েছিল, কমান্ডার ইন চিফ হয়েছিল, এবং বোর্ড অফ কন্ট্রোল পেমেন্টস হয়েছিল। মানে কি হয়েছিল, মানে এক কথায় যদি আমরা বলি, সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার্স বলতে এক্সটেন্ড দ্য ওভার রিডিং পাওয়ার্স অফ দ্য লর্ড কর্নওয়ালিস ওভার হিজ কাউন্সিল। মানে লর্ড কর্নওয়ালিস কিন্তু 1793 সালে আমাদের গভর্নর জেনারেল ছিল, এবং তার ওভার রিডিং পাওয়ারসটাকে কী করেছিল, এক্সটেন্ড করা হয়েছিল, ঠিক আছে, টু দ্য ফিউচার গভর্নর জেনারেলস অ্যান্ড গভর্নর অফ প্রেসিডেন্সিস। মানে এক কথায় বলতে পারো যে গভর্নর জেনারেলের যে পাওয়ারটা সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছিল। এবং কন্ট্রোল ওভার প্রেসিডেন্সির বলে এখানে একটা কথা বলা হয়েছে যে গভর্নর অফ প্রেসিডেন্সি, সেটা মানে কি, সেটা আমরা সেকেন্ড পয়েন্ট আলোচনা করছি, যে গেভ দ্য গভর্নর জেনারেল মোর কন্ট্রোল ওভার দ্য গভর্নমেন্টস অফ বোম্বে অ্যান্ড মাদ্রাস প্রেসিডেন্সিস। মানে গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল তো লর্ড কর্নওয়ালিস, এবং সেই ক্ষমতাটাকে আরও এক্সটেন্ড করা হয়েছিল বোম্বে এবং মাদ্রাসে। মানে আগে তো বোম্বে এবং মাদ্রাস তার কন্ট্রোলেই ছিল, কিন্তু সেই যে পাওয়ারটা আরও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো তোমাদের আজকে একটা কোশ্চেন করছি। আগের দিন আমরা আলোচনা করেছি যে কোশ্চেনটা হলো যে সুপ্রিম কোর্ট যে এসেছিল কোন অ্যাক্টের মাধ্যমে এসেছিল। কমেন্ট সেকশনে জানাবে। আগের ভিডিওতে ডিসকাস করেছি, যদি কেউ না দেখে থাকো আগের ভিডিওটা দেখে নেবে, দেখে নিয়ে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ট্রেড মনোপলিতে কী বলেছে, এক্সটেন্ড দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ ট্রেড মনোপলি ইন ইন্ডিয়া ফর অ্যানাদার 20 ইয়ার্স। মানে আরও 20 বছরের জন্য ট্রেড মনোপলি কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছিল। এবং সেই সময় 1793 সাল যখন চলছে সেই সময় কিন্তু কী এসেছিলো, চিরস্থায়ী বন্দোবস্ত এসেছিলো 1793-তে। তাছাড়াও এসেছিলো 1 সালা, 10 সালা এবং 5 সালা বন্দোবস্ত। এই বন্দোবস্তগুলো কিন্তু তাদের ট্রেডটাকে আরও কিন্তু বাড়িয়ে দিয়েছিল, এবং ট্রেড মনোপলি সেই যে 20 বছর বেড়েছিল তার কারণ কিন্তু মানে আমরা যদি ব্যাকগ্রাউন্ডে দেখি, কারণ সেই সময় কিন্তু এই সমস্ত বন্দোবস্তগুলো কিন্তু চালু ছিল। কমান্ডার অফ চিফে বলছি, স্পেসিফাইড দ্যাট দ্য কমান্ডার ইন চিফ was not to be a member of the Governor General's Council unless specifically appointed. যদি স্পেসিফিক্যালি আমরা অ্যাপয়েন্ট না হয় তাহলে কিন্তু কমান্ডার চিফ তার মানে গভর্নর জেনারেলের যে কাউন্সিল তার কিন্তু মেম্বার ছিল না। বোর্ড অফ কন্ট্রোলস পেমেন্টস, এখানে কি বলছে, দ্য মেম্বার অফ দ্য বোর্ড অফ কন্ট্রোল অ্যান্ড দ্য স্টাফস ওয়ার টু বি পেড আউট অফ ইন্ডিয়ান রেভিনিউস। মানে তাদের যে ইন্ডিয়ান রেভিনিউ সেটা কিন্তু তাদের পেমেন্ট করতে হতো। তাহলে এক কথায় যদি বলি, এখান থেকে কী পয়েন্ট কি, আমাদের গভর্নর জেনারেলের যে পাওয়ার সেটাকে এক্সটেন্ড করে দেওয়া হয়েছিল বোম্বে এবং মাদ্রাস, এবং ট্রেড মনোপলিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্রেড কিন্তু 20 বছরের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছিল। এবার আসছে আমাদের 1813 সালের অ্যাক্ট, এবং 1813 সালের অ্যাক্ট কিন্তু আমাদের জন্য ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
ঠিক আছে, কারণ এখানে কিন্তু অনেক কোশ্চেন পরীক্ষা আসে। এন্ড অফ দ্য ট্রেড মনোপলি, মানে ট্রেড মনোপলি যেটা ছিল সেটা কিন্তু এন্ড হয় এই 1813 সালে কী বলছে, এন্ডেড দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ ট্রেড মনোপলি ইন ইন্ডিয়া, ওপেনিং ইন্ডিয়ান ট্রেড টু অল ব্রিটিশ মার্চেন্টস এক্সেপ্ট ফর ট্রেড উইথ চায়না অ্যান্ড দ্য টি ট্রেড। মানে কি, মানে হচ্ছে আরও যে অন্যান্য কম্পিটিটার ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদেরকে কিন্তু ভারতে ব্যবসা বাণিজ্য করার জন্য মার্কেট ওপেন করে দেওয়া হয়। সেটাই বলছে ওপেনিং ইন্ডিয়ান ট্রেড টু অল ব্রিটিশ মার্চেন্টস, ঠিক আছে। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথায় শুধু তাদের মনোপলি ছিল, তাদের মনোপলি ছিল ফর ট্রেড উইথ চায়না অ্যান্ড টি ট্রেড, মানে চায়নার সঙ্গে যে ট্রেডটা হতো এবং টি ট্রেড হতো, মানে চা নিয়ে যে ব্যবসাটা, সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু মনোপলি ছিল, ঠিক আছে। সোভারজিনিটি অফ ব্রিটিশ ক্রাউন মানে হচ্ছে অ্যাসার্টেড দ্য সোভারজিনিটি অফ দ্য ব্রিটিশ ক্রাউন ওভার দ্য কোম্পানিজ টেরিটরিজ ইন ইন্ডিয়া। এবং আস্তে আস্তে এই যে কোম্পানির টেরিটরির ওপরের থেকেও, কোম্পানির টেরিটরির থেকেও কিন্তু মানে সোভারজিনিটি অফ দ্য ব্রিটিশ ক্রাউন এটা কিন্তু গুরুত্ব বেশি দেওয়া হয়েছিল। মানে ব্রিটিশদের যে গভর্নমেন্ট, ঠিক আছে, সেই গভর্নমেন্টের মানে ব্রিটিশ গভর্নমেন্টের কিন্তু আস্তে আস্তে মানে প্রভাব প্রতিপত্তি বাড়তে শুরু করে 1813 সাল থেকে, আমরা সেটা লক্ষ্য করতে পারি। পারমিশন ফর মিশনারিজ বলছে অ্যালোয়েড খ্রিস্টিয়ান মিশনারিজ টু গো টু ইন্ডিয়া অ্যান্ড প্রমোট মোরাল অ্যান্ড রিলিজিয়াস ইমপ্রুভমেন্টস। মানে যদি কোশ্চেন আসে যে কত সালে বা কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে খ্রিস্টান মিশনারিদের ভারতে তাদের যে ধর্ম প্রচারের অধিকারটা দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে 1813 সাল। এবং ইনভেস্টমেন্ট ইন এডুকেশন, সেখানে বলছে অ্যাক্ট ম্যান্ডেটেড দ্য কোম্পানিজ টু ইনভেস্ট ₹1 লাখ অ্যানুয়ালি ইন এডুকেশন অফ ইন্ডিয়ান্স। মানে ইনভেস্টমেন্ট ইন এডুকেশন বলছে 1 লাখ অ্যানুয়ালি একটা টাকা দেওয়া হয়েছিল যে ভারতে এডুকেশনটাকে প্রমোট করার জন্য। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট চার্টার অ্যাক্ট, এটা মনে রাখবে। এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, ট্রেড মনোপলি নিয়ে আসে, আর আমাদের খ্রিস্টান মিশনারি নিয়ে কিন্তু কোশ্চেন বহু পরীক্ষায় এসছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা চলে যাচ্ছি 1833 সালের চার্টার অ্যাক্ট, যেখানে হচ্ছে সেন্ট্রালাইজেশন অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। দ্য অ্যাক্ট মার্কড the final step towards the centralization of the British India, giving administration to all India Charter. অল ইন্ডিয়া চার্টারের যে কন্ট্রোল সেটা দিয়ে দেওয়া হয়েছে এবং ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনকে আরও পরিমাণে শক্তিশালী করা হয়। কলোনাইজেশন লিগালাইজড মানে দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্রান্সফর্ম আছে ফ্রম এ কমার্শিয়াল বডি টু অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, এটাকে কমার্শিয়াল বডি থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে রূপান্তরিত করা হয়। ইটস টেরিটরিজ ওয়ার হেল্ড ইন ট্রাস্ট ফর হিজ মেজেস্টি হিজ হিয়ার্স অ্যান্ড সাকসেসার্স, ঠিক আছে। তো এই যে মানে টেরিটরিজের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে ব্রিটিশ যে কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিলো, তারা মেনলি এসেছিলো ব্যবসা বাণিজ্য করার জন্য, কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে মানে কনভার্ট বা ট্রান্সফর্ম হয়ে যায়, ঠিক আছে। এন্ড অফ দ্য ট্রেড মনোপলি বলছে দ্য অ্যাক্ট এন্ডেড দ্য কোম্পানিজ মনোপলি ওভার ট্রেড উইথ চায়না অ্যান্ড টি, ঠিক আছে। মানে চায়নার সঙ্গে যে ব্যবসা বাণিজ্য এবং চা নিয়ে যে ব্যবসা বাণিজ্য, যেটা নিয়ে তাদের মনোপলিটা শেষ পড়েছিল, সেটাকেও কিন্তু শেষ করে দেওয়া হয় এই 1833 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে। এবং 1833 সালের চার্টার অ্যাক্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সময় এর মাঝখানে আসে লর্ড বেন্টিংকের সময়, ঠিক আছে। মানে 1800 এই যে 33-এর সমকালীনটা, এটা হচ্ছে লর্ড বেন্টিংকের সমকালীন। এখানে বলছে দ্য গভর্নর জেনারেল হচ্ছে ওয়াজ ডেজিগনেটেড অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, মানে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এই যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয় উইথ ফুল সিভিল মিলিটারি পাওয়ার্স। তাহলে কোশ্চেন হলো কত নম্বর চার্টার অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হলো? অ্যান্সার হয়ে যাবে তোমাদের 1833, ঠিক আছে। এবং প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে হয়েছিল? হয়েছিল লর্ড উইলিয়াম বেন্টিং। আমি এই যে লর্ড লিখলাম, লর্ড উইলিয়াম বেন্টিং, সে ছিল প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আচ্ছা, প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিল? সে কিন্তু ছিল ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে। সিভিল সার্ভিসেস রিফর্মসের মধ্যে বলছে দ্য অ্যাক্ট অ্যাটেম্পট টু ইন্ট্রোডিউস অ্যান ওপেন কম্পিটিশন ফর সিস্টেম ফর দ্য সিলেকশন অফ দ্য সিভিল সার্ভেন্টস, বাট দিস ওয়াজ নেগলেক্টেড ডিউ টু দ্য অপোজিশন ফ্রম কোর্ট অফ ডিরেক্টরস। মানে এর কথা সিভিল সার্ভিস রিফর্মসও হয়েছিল, মানে ওপেন এক্সামিনেশন শুরু হয় সিভিল সার্ভিস রিফর্মসের জন্য বা সিভিল সার্ভিস এক্সামিনেশনের জন্য। তাহলে এর মেন পয়েন্ট কি? ট্রেড মনোপলি শেষ করে দেওয়া হলো। দ্বিতীয় হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হলো, সিভিল সার্ভিস রিফর্মস হলো, এবং সবথেকে বড় কথা অ্যাডমিনিস্ট্রেশন সেন্ট্রালাইজড রয়ে গেল, ঠিক আছে। 1833 খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এই মানে
সিরিজটা কিন্তু ভালোভাবে দেখো, পরীক্ষায় প্রচুর কোশ্চেন কিন্তু এখান থেকে আসে, হিস্ট্রি হোক বা পলিটি হোক। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ পলিটি এটাকেই বলা হয়, এই চ্যাপ্টারটাকেই রয়েছে। এরপরে আসছে চার্টার অ্যাক্ট 1853, এবং চার্টার অ্যাক্ট 1853 পরেই কিন্তু 1857 সালের মহাবিদ্রোহ আসছে। তাই চার্টার অ্যাক্ট বা কোম্পানি রুল যেটা, সেটা কিন্তু 1853তেই শেষ হতে চলেছে। তো সেটা হচ্ছে আমাদের লাস্ট যেটা আজকের রয়েছে, সেটা হচ্ছে লাস্ট অফ দ্য চার্টার অ্যাক্ট। ইট ওয়াজ দ্য ফাইনাল চার্টার অ্যাক্ট পাসড বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট বিটুইন 1793 অ্যান্ড 1893। তাহলে চার্টার অ্যাক্ট কত থেকে কত? চার্টার অ্যাক্ট 1793 থেকে কিন্তু 1853 এই টাইম ফ্রেমের মধ্যে চলেছিল, এবং এটা হচ্ছে ফাইনাল চার্টার অ্যাক্ট ছিল। সেপারেশন অফ লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ ফাংশন, এখানেই বলছে ফর দ্য ফার্স্ট টাইম লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ ফাংশনস অফ দ্য গভর্নর জেনারেল কাউন্সিল ওয়ার সেপারেটেড। মানে যদি কোশ্চেন আসে প্রথম লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ ফাংশন কবে সেপারেট করা হয়, সেটা হচ্ছে 1853 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে। ইন্ট্রোডাকশন অফ দ্য লোকাল রিপ্রেজেন্টেশন, মানে হচ্ছে দ্য অ্যাক্ট ইন্ট্রোডিউস লোকাল রিপ্রেজেন্টেশন ইন দ্য ইন্ডিয়ান সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল, অ্যাডিং 6 নিউ মেম্বার্স কল্ড লেজিসলেটিভ কাউন্সিলর্স, ব্রিঙ্গিং দ্য টোটাল 12। মানে লোকাল মেম্বারের ইন্ট্রোডাকশনও হয় 1853। আচ্ছা, কেন হয়েছিল? কারণ সেই সময় কিন্তু অনেক বিদ্রোহ অলরেডি শুরু হয়ে গেছে। এর ব্যাকগ্রাউন্ডে যদি আমরা দেখি হিস্ট্রিতে, আমরা যখন হিস্ট্রি কমপ্লিট করব মডার্ন ইন্ডিয়াতে দেখব এর ব্যাকগ্রাউন্ডে অনেক বিদ্রোহ চলছে। সেই বিদ্রোহগুলোর জন্যই কিন্তু এই সমস্ত লোকাল রিপ্রেজেন্টেশনগুলো আস্তে আস্তে শুরু হতে থাকে। রিডাকশন অফ দ্য বোর্ড অফ দ্য ডিরেক্টরস, দ্য নাম্বার অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস আর রিডিউসড ফ্রম 24 to 18। লেজিসলেটিভ উইং অ্যাজ মিনি পার্লামেন্ট, বলছি লেজিসলেটিভ উইংটা কী হিসেবে কাজ করতো? মিনি পার্লামেন্ট হিসাবে এখানে কাজ করতো। ঠিক আছে, এটা হলো 1853 সালের মেন ফিচার্স। এবং সিভিল সার্ভিস রিফর্মসের বলা হচ্ছে যে ওপেন কম্পিটিশন যেটা শুরু হয়েছিল ফর সিলেক্টিং সিভিল সার্ভেন্টসের জন্য, অ্যালাউইং ইন্ডিয়ানস টু জয়েন দ্য সিভিল সার্ভিসেস। ঠিক আছে, দ্য ম্যাকলে কমিটি, ম্যাকলে মিনিট যেটা এসেছিল, দ্য ম্যাকলে কমিটি ওয়াজ অ্যাপয়েন্টেড টু ইমপ্লিমেন্ট রিফর্মস ইন দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট 1854। ঠিক আছে, লাস্ট পয়েন্ট আমাদের বলছে ল মেম্বার উইথ ভোটিং রাইটস। এই যে দ্য ল মেম্বার যারা ছিল অফ দ্য কাউন্সিল বিকেম এ ফুল মেম্বার উইথ দ্য রাইট টু ভোট। দেখো, এবার আমরা আলোচনা করছি টোটাল যেটা আমরা পড়লাম এটা জিস্ট কি। আমরা যেটা পড়লাম সেটা আজকে পড়লাম 1793 থেকে। 1793 থেকে আমরা বুঝতে পারলাম সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার শুরু হলো। ঠিক আছে, তো চলো আমরা লিখছি 1793 থেকে আমাদের কি শুরু হলো? সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের এক প্রকার ঠিক আছে মাইন্ড ম্যাপ তৈরি করে দিচ্ছি। সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার শুরু হলো। ঠিক আছে, তারপরে আমাদের কত সালে এলো? সেন্ট্রালাইজেশন অফ পাওয়ারের পরে আমাদের এলো 1813 সালে। এবং 1813 সালে আমাদের কি কি হলো? ঠিক আছে, আমি একদম ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলছি। 1813 সালে আমাদের হলো ট্রেড মনোপলিতে ব্রিটিশদের এন্ট্রি। ঠিক আছে, মানে ওপেন ট্রেড ফর অল মার্চেন্টস। ঠিক আছে, এখানে কি এক্সেপশন কি আছে? এক্সেপশন আছে হচ্ছে আমাদের টি, এবং তার সঙ্গে আছে চায়না ট্রেড। তার সঙ্গে এটা একটা পয়েন্ট হলো। তার সঙ্গে দ্বিতীয় পয়েন্ট কি হলো? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মিশনারিজ। ঠিক আছে, এই মিশনারিজের যে ব্যাপারটা, ঠিক আছে, তো মিশনারিজের ব্যাপারটা কিন্তু অ্যালাউ করে দেওয়া হলো। এছাড়াও আমাদের 1813 আর খুব একটা কিন্তু আমরা ইম্পর্টেন্ট দেখতে পেলাম না। সরাসরি আমরা মুভ করলাম 1833-এ। 1833-এ গিয়ে আমরা দেখতে পেলাম কয়েকটা জিনিস। এক হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াতে কনভার্ট হলো। দ্বিতীয় কি? ট্রেড মনোপলি যেটা ছিল সেটা কিন্তু আমাদের পুরোপুরি শেষ করে দেওয়া হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য। এবং যদি আমরা বলি সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার একেবারে কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেল। ঠিক আছে, এবং সিভিল সার্ভেন্টস যে পরীক্ষাটা সেটা কিন্তু শুরু হলো। সিভিল সার্ভেন্টস যে পরীক্ষাটা সেটা কিন্তু শুরু হলো। ঠিক আছে, স্টার্ট হয়ে গেল। এরপরে এলো 1853 সাল। যে 1853 সালে কি হলো? এই সিভিল সার্ভেন্ট যেটা শুরু হয়েছিল সেখানে ইন্ডিয়ানরা এন্ট্রি নিল। ঠিক আছে, ইন্ডিয়ানরা পরীক্ষায় বসতে পারবে। তাছাড়া কি হলো? এক্সিকিউটিভের সঙ্গে লেজিসলেটিভ আর একটা বডি তৈরি হলো, দুটো আলাদা আলাদা। মিনি পার্লামেন্ট যেটা সেটা তৈরি হলো। ঠিক আছে, মিনি পার্লামেন্ট। লোকালদের যে এন্ট্রি, সেই লোকালদের এন্ট্রি মানে লোকাল বডিজ যেটা, লোকাল বডিজদের কিন্তু এন্ট্রি শুরু হয়ে গেল। ঠিক আছে, এই কয়েকটা বিষয় যেটা তোমাদের জিস্টে বললাম,
এই কয়েকটা জিনিস এমসিকিউর জন্য কিন্তু তোমাদের দরকার। আর তোমাদের যদি এখান থেকে ব্রড কোশ্চেন আসে তাহলে তো পুরোটাই লিখবে, ঠিক আছে, যে কী ঘটেছিল। তাহলে ওভারঅল এত কিছুর মাধ্যমে কী বোঝানোর চেষ্টা করছে, ব্রিটিশ যে গভর্নমেন্ট ছিল তাদের কিন্তু আস্তে আস্তে পাওয়ার চারিদিকে বাড়তে শুরু করলো। যদি টাইম ফ্রেমগুলোকে ভালোভাবে দেখো, আমি বারবার বলছি 1853 সাল, এই 1853 সাল ছিল লাস্ট চার্টার অ্যাক্ট। এরপরেই কিন্তু এসেছিল 1857 সালের মহাবিদ্রোহ। তার আগে কিন্তু অনেক আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের প্রেক্ষাপটে কিন্তু 1853 সালের এই যে চার্টার অ্যাক্ট ছিল সেটা এত বেশি স্ট্রং হয়ে যায় এবং এত বেশি নতুন জিনিস অ্যাড অন হয়, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবে এবং এইভাবেই কিন্তু আমরা পুরো ভিডিও কমপ্লিট করব, পুরো চ্যাপ্টারের অল চ্যাপ্টার সম্পূর্ণ একদম ডিসক্রিপটিভ স্টাইলে কমপ্লিট করবো যাতে তোমাদের কোনো সমস্যা না থাকে। আর এই ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক এবং শেয়ার করবে। এবং এছাড়াও তোমাদেরকে বলে রাখছি, যদি লাইক এবং শেয়ার করো কিন্তু সেক্ষেত্রে অনেক সময় তোমাদের কাছে হয়তো ভিডিও রিকমেন্ডেশন যায় না, সেই জন্য তোমরা ইউটিউবের এই যে আমাদের চ্যানেলটা, এটারই টেলিগ্রাম যে আমাদের গ্রুপ রয়েছে দ্য ওয়ে অফ সাকসেস, ঠিক আছে, আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে ঢুকে যেতে পারো বা দ্য ওয়ে অফ সাকসেস বলে সার্চ করবে টেলিগ্রাম চ্যানেলে, দ্য ওয়ে অফ সাকসেস চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে। তাহলে সবার আগে কিন্তু তোমরা আমাদের ভিডিও তোমাদের কাছে পেয়ে যাবে এবং তোমাদের সময় মতো ভিডিওটা দেখে নিতে পারবে। তাহলে তোমাদের প্রিপারেশন কিন্তু আরও ভালোভাবে বুস্ট হয়ে যাবে, কোনো ভিডিও মিস হবে না। আমরা তো ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স আনছি, সেগুলো দেখলে কিন্তু তোমাদের পরীক্ষার হলে ডেসক্রিপটিভ লেখা ক্লার্কশিপ বলে মিসলেনিয়াস বলে সেখানে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা হিস্ট্রির টপিক নিয়ে আলোচনা করব। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।